মোহন তার স্ত্রী মমতা, ছোট ছেলে 5 বছরের গোলু আর তার বৃদ্ধ মায়ের সাথে একটা ছোট্ট ঘরে থাকত। একদিন সকালে মমতা জলখাবার বানাচ্ছিল আর মোহন বাইরে তার পুরনো সাইকেলটা ধুচ্ছিল। এই সাইকেলটাই আমার ভরসা। তখনই ঘরের ভেতর থেকে মমতা তার ছেলে গোলুকে বলে, গোলু যাও বাবাকে বলো যে জলখাবার তৈরি। গোলু বাইরে দৌড়ে গেল, গিয়ে তার পাপাকে বলল, পাপা জলখাবার তৈরি হয়ে গেছে। বাবা তোমার সাইকেল তো খুব চকচক করছে, তুমি গিয়ে খাবার খেয়ে নাও, আমি শুকনো কাপড় দিয়ে সাইকেলটা মুছে দিচ্ছি। আরে বাহ বাবা, তাহলে তো আমার খুব সাহায্য হয়ে যায়। যাই হোক, মোহন ভেতরে গিয়ে জলখাবার খেতে লাগলো। জলখাবার খেয়ে মোহন সাইকেল নিয়ে নিজের ধাবার দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই মোহন তার ধাবায় পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই নিজের গাড়ি করে ধাবার মালিক চলে আসে। কি ব্যাপার মোহন, আজকেও আমার আগে পৌঁছে গেলে, তাও সাইকেলে করে? কিছুক্ষণের মধ্যেই বাইরের লোকরা আসতে থাকলো আর মোহনও নিজের রান্নায় মন দিয়ে দিল, কারণ মোহন ওই ধাবাতে রান্নার কাজ করত। এইভাবেই মোহনের জীবন ভালোই চলছিল। এরপর একদিন যখন মোহন বাড়িতে ফিরল, তখন দেখল যে গোলুর মাথায় জলপট্টি দিচ্ছে। এ মমতা, গোলুর কি হয়েছে? আরে আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি, দেখো না গোলুর খুব জোরে জ্বর এসছে। এরপর মোহন তার সাইকেলের সামনের রডে গামছা পেতে দিয়ে ওর ওপর গোলুকে বসিয়ে নিয়ে ডাক্তারের ক্লিনিকে পৌঁছে গেল। সেখানে গিয়ে মোহন ডাক্তারবাবুকে বললেন, আরে দেখুন না ডাক্তারবাবু, ওর হঠাৎ করে খুব জ্বর হয়েছে। মোহন ভয় পেও না, এই সময় এটা হয়। আসলে ওর ভাইরাল ফিভার হয়েছে। টানা 3 দিন ধরে ওষুধ খাওয়াতে থাকো, ও ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি গোলুকে নিয়ে যাও আর ওষুধ খাওয়াও। আর হ্যাঁ, ওষুধ খাওয়ানোর আগে ওকে কিছু খাইয়ে দিও। আর তোমার 300 টাকা হলো। ডাক্তারবাবু, আমি তো তাড়াহুড়োর মধ্যে টাকা আনতেই ভুলে গেছি। আমি কাল আপনাকে ধাবায় যাওয়ার সময় দিয়ে যাব টাকা। আরে না না, তার কোনো দরকার নেই। আমি অনেকদিন মটর পনির খাইনি। কালকে বরং তোমার ধাবায় যাব, আর এই টাকার বদলে তুমি আমায় মটর পনির খাইয়ে দিও। আমি আমার স্ত্রীকেও নিয়ে আসবো। আরে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, এ তো আমার সৌভাগ্য হবে। মোহন গোলুকে নিয়ে বাড়িতে ফিরে এলো। তারপরে কে ওষুধ খাইয়ে দিল আর কিছুক্ষণের মধ্যেই জ্বর অনেকটা কমে গেল। আর 2 দিনের মধ্যেই গোলু একদম পুরোপুরি সুস্থ হয়ে গেল। তারপরে একদিন মোহন রাত্রিবেলা বাড়িতে ফিরল, কিন্তু তার মালিকের সাথে। মোহনের হাতে আর পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল। এই অবস্থায় তাকে দেখে সবাই চিন্তায় পড়ে গেল। দাদা, কি হয়েছে আমার স্বামীর? আপনি কিছু বলছেন না কেন? আরে দেখুন, মোহন বাকি কর্মচারীদের সাথে খাবার বানাচ্ছিল, হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটা বাস্ট করে, আর ওর সাথে আরও অনেকজনে আহত হয়ে যায়। আমি ওর ড্রেসিং করিয়ে দিয়েছি, কালকে ওকে কোনো ভালো ডাক্তার দেখিয়ে নিও। আর ওর সাইকেল আমার ধাবায় রয়েছে, কালকে এসে নিয়ে যাবেন। এই বলে মালিক ওখান থেকে চলে গেল। এরপরে মমতা মোহনকে বিছানায় শোয়ালে ওর মা কাঁদতে থাকে। এই ভগবান, এরকম কি করে হয়ে গেল আমার ছেলের সাথে? এত বড় ঘটনা কি করে ঘটল? মা, গোলু, ওকে বিরক্ত করো না, মনে হচ্ছে ওর কথা বলতে কষ্ট হচ্ছে। না মমতা, এরম কোনো ব্যাপার নেই। আমার কষ্ট শুধু এটাই হচ্ছে যে এ বাড়িতে শুধু আমিই কামাতাম, এবার যে আমাদের কি হবে। ওসব কথা তোমাকে ভাবতে হবে না। পরের দিন মমতার গোলু ওই ক্লিনিকেই যায় আর ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। ওনার অবস্থা তো খুবই খারাপ। প্রত্যেকদিন ওনার ড্রেসিং চেঞ্জ করতে হবে, টানা 3-4 মাস ওষুধ চলবে, ইঞ্জেকশন দিতে হবে, তারপর গিয়ে ও ঠিক হবে। ডাক্তারবাবু, এর মানে 3-4 মাস মোহন কোনো কাজ করতে পারবে না? মাসিমা, কাজ করার কথা তো আপনি ভুলেই যান। আগামী 2 মাস তো বিছানা থেকে উঠতেও পারবে না। আমি আমার কম্পাউন্ডারকে বলে দিচ্ছি, সে এসে রোজ ওর ড্রেসিং করে দিয়ে যাবে। এখন ওকে খুবই যত্নে রাখতে হবে, কারণ সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল। ঠিক আছে ডাক্তারবাবু। এরপরে ডাক্তারবাবু চলে গেলেন। তার কিছুক্ষণ পরেই ধাবা থেকে মোহনের সাইকেলটা একজন বাড়িতে দিয়ে গেল। এরপরে আস্তে আস্তে ওর চিকিৎসা চলতে থাকে, আর এই চিকিৎসায় প্রায় সব জমানো টাকাই শেষ হয়ে গেল। তারপর একদিন, মা, 1 মাস ধরে চিকিৎসায় সমস্ত টাকাই যে খরচা হয়ে গেল। এক কাজ করি, আমি নিজের গয়নাটা বিক্রি করে দিই, যাতে চিকিৎসাটা চলে। তোমার মতো বৌমা ভগবান যাতে সবাইকে দেয়। মমতা নিজের গয়না বিক্রি করে দেয় আর চিকিৎসা চালু রাখে। কিন্তু ধীরে ধীরে ওই টাকাও শেষ হতে লাগলো, কারণ চিকিৎসার সাথে খাবারের জন্য তো টাকার প্রয়োজন ছিল। তারপর একদিন, মা, বলছিলাম কি, মোহনের ঠিক হতে তো এখনো 2 মাস সময় লাগবে, আর আমাদের কাছে বিক্রি করার মতো আর কিছুই জিনিস নেই। তাই ভাবছি আমাকে একটা কাজ করতেই হবে। আরে মমতা, কিন্তু তুমি কি কাজ করবে? যে কাজটা তুমি করতে, তোমার বদলে এখন আমি করব।
আর এমনিতেও আমি তোমার থেকে ভালো রান্না করতে পারি। পরের দিন মমতা মোহনের ধাবায় যায় আর সেখানে গিয়ে মালিকের কাছে কাজ চায়। কিন্তু মালিক বলে, দেখো মমতা, এটা কোনো বড় শহর না, এটা একটা গ্রাম। এই গ্রামের বউরা চার দেয়ালের মধ্যেই ভালো লাগে। কিছু মনে করো না, কিন্তু আমি তোমাকে কাজে রাখতে পারবো না। মমতা হাত জোর করে বলল, তাও উনি শুনলেন না। তখন মমতা বাড়ি ফিরতে ফিরতে মনে মনে ভাবল, আজকের যুগেও লোকেরা স্ত্রী পুরুষের মধ্যে ভেদাভেদ করে। যাই হোক, কাজ তো আমাকে করতেই হবে। ও যখন বাড়িতে পৌঁছায় তখন মোহনের সাইকেলটার দিকে ওর নজর পড়ে। আর সাইকেলটা দেখে ওর মনে ভাবনা আসে, যে কাজ আমার স্বামী করত আমি ওই কাজই করব, কিন্তু কারোর আন্ডারে না, নিজেই মালিক হব। আমি আমার ধাবা এই সাইকেলেই শুরু করব। এই ব্যাপারে ও নিজের পরিবারের সাথে কথা বলে। আর পরের দিন সকালেই ও চা, কফি, মাখন, ব্রেড সব নিজের সাইকেলে ঝুলিয়ে নিল আর সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে শুরু করে দিল। সবার আগে স্কুলের সামনে গিয়ে বিক্রি করলো, তারপর ফ্যাক্টরির সামনে গিয়ে শ্রমিকদের খাবার বিক্রি করলো। ওর খাবার খুব পছন্দ হলে শ্রমিকরা ওকে বলে, বোন, এই খাবার তো পুরো বাড়ির কথা মনে করিয়ে দিল গো। আমরা এখানে ভাড়া থাকি, খাবার নিজেই রান্না করি, নিজেই খাই। তা তুমি কি রোজ আমাদের খাবার দিতে পারবে গো? আমরা সব মিলিয়ে ওই 50 জন মতো আছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনাদের ঠিকানা আমাকে দেবেন, আমি 50 জনের খাবার আপনাদেরকে পৌঁছে দেব। এইভাবেই প্রথম দিন থেকেই ওর কাজ খুব ভালো চলল। প্রথম দিনেই সে 50 জনের খাবারের অর্ডার পেয়ে গেল। এই যে মমতা সকাল সন্ধে খাবার নিয়ে বিক্রি করতে যাওয়া আসা করত, এর জন্য গ্রামের মহিলারা ওকে কথা শোনাতো। এই দেখো, এই মেয়ে ছেলেটা না আমাদের গ্রামের নাক কান কেটে দিচ্ছে, বউ হয়ে সাইকেলে করে ধাবা চালাচ্ছে। কিন্তু মমতা কারোর কথায় কান না দিয়ে চুপচাপ করে নিজের কাজ করে যাচ্ছিল। ধীরে ধীরে ও গোটা এলাকায় সাইকেলে ধাবাওয়ালি নামে ফেমাস হতে লাগলো। এই কথা যখন কালেক্টর বাবু জানতে পারেন, তখন উনি গোটা গ্রামের সামনে মমতাকে সম্মান দেয়। এই দেখে পুরুষতান্ত্রিক মনোভাবের গ্রামবাসীদের মাথা লজ্জায় ঝুঁকে যায়। আর এইসব দেখে ওই ধাবার মালিকও লজ্জা পেয়ে মনে মনে ভাবে, গত 20 বছর ধরে আমি ধাবা চালাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমায় তো কেউ কোনো অ্যাওয়ার্ড দিল না। আমার আর মমতার মধ্যে এটাই পার্থক্য যে আমি কোনোদিনও কারো ইন্সপিরেশন হতে পারলাম না। দারুণ মমতা, দারুণ। আর আমাকে পারলে ক্ষমা করে দিও। এখন মমতা পুরো শহরে ফেমাস হয়ে যায়। এরপর মোহন ঠিক হয়ে গেলে মোহন আর মমতা মিলে গ্রামে একটা ধাবা খোলে আর সেটা চালাতে থাকে। আর এইভাবেই ওরা সুখে দিন কাটাতে থাকে। কিরে রোহিত, শুনলাম তুই কোনো বাঙালি মেয়েকে বিয়ে করছিস? হ্যাঁ, তাতে কি হয়েছে? কেন মানে, জানিস না বাঙালিরা প্রচুর মাছ খায়? হ্যাঁ, তাতে কি হলো, যার যা ইচ্ছা তাই খাবে। বেশিরভাগ লোকই রোহিত আর অনুপমার বিয়ের বিরুদ্ধে ছিল, কিন্তু রোহিতের মা বাঙালি ছিলেন বলে উনি খুব খুশি ছিলেন। হ্যাঁ বাবা, এটা তুই ভালো কাজই করলি। বৌমার সাথে বসে কমপক্ষে মাছ তো খেতে পাবো। আহা! এ কি মা, আমি বিয়ে করতে যাচ্ছি আর তুমি খাবার নিয়ে বসে আছো? খাবারই সবকিছু রে বাবা। তুই কোনোদিন ফিশ ফ্রাই খেয়ে দেখেছিস? না মা, কি করে খাবো? তুমি তো কোনোদিন রান্নাই করোনি। আমি বানাতে পারি না রে বাবা। যখন কলকাতায় ছিলাম অনেক খেতাম, কতদিন হয়ে গেল আর খাইনি। সুজাতার কলকাতার ফিশ ফ্রাইয়ের কথা খুবই মনে পড়ছিল। ওর ছেলে পড়াশুনো করতে কলকাতায় এসেছিল আর তখন থেকেই অনুপমার সাথে ওর প্রেম চলছিল। পড়াশুনো শেষ করে রোহিত দিল্লি চলে আসে আর সেখানেই ও চাকরি পেয়ে যায়। কিন্তু রোহিত অনুপমার থেকে দূরে থাকতে পারছিল না, তাই তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। সেজন্য রোহিত আর দেরি করল না, সে অনুপমাকে বিয়ে করে নিয়ে দিল্লি চলে এলো। অনুপমা বাড়িতে আসাতে সুজাতা দেবী খুব খুশি হন। তোমাকে দেখে না বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। রান্না বান্না করতে পারো তো বৌমা? হ্যাঁ মা, আমি সব রান্না করতে পারি। তুমি কি খাবে বলো? হ্যাঁ মা, বলো না, ওই দিন যেটা বলছিলে। হ্যাঁ বৌমা, ফিশ ফ্রাই কি বানাতে পারো? শুধু এইটুকু ব্যাপার? আমি তো ফিশ ফ্রাই বানাতে এক্সপার্ট। এরপর অনুপমা ঝটপট করে 3টে ফিশ ফ্রাই বানালো আর সবাইকে খেতে দিল। শাশুড়ি তো মুখে দিয়েই খুশি হয়ে গেল। আহা! এরকম ফিশ ফ্রাই তো আমি কলকাতায় খেয়েছিলাম। সত্যি বৌমা, তুমি ফিশ ফ্রাই বানাতে এক্সপার্ট। হ্যাঁ অনুপমা, দারুণ হয়েছে। এটা তো আমি ভাতের সাথে খাবো। এরপর থেকেই অনুপমা 2 দিন পর পরই ফিশ ফ্রাই বানাতো।
কিন্তু একদিন যখন রোহিত খুব চিন্তা নিয়ে কাজ থেকে বাড়ি ফিরল। কি হয়েছে গো, তুমি এত চিন্তা করছো কেন? শুনলাম যে অফিসে নাকি লে অফ হবে। লে অফ? এটা মানে কি গো? এর মানে লোকেদের বরখাস্ত করবে, বাজেট কাট করবে। আরে কিন্তু এটা তো করা অন্যায়। এমনটাই হয়েছে গো, তুমি বুঝবে না। আচ্ছা ঠিক আছে, তা তুমি নতুন চাকরি খুঁজবে। এই বাজারে নতুন চাকরি? সবাই তো সেই লে অফই করছে। এই কথা শুনে সুজাতা দেবীও ঘাবড়ে যান। রোহিত, তোর বাবা তো এখন বেঁচে নেই, তাই বাড়িতে একমাত্র তুই একা যে উপার্জন করিস। তোর যদি চাকরি না থাকে তাহলে সংসার চলবে কি করে? টাকা কোথা থেকে আসবে বাবা? চিন্তা করো না মা, এখনো চাকরিটা যায়নি, যেতে পারে। আমি ট্রাই করব যাতে চাকরিটা না যায়। কিন্তু রোহিতের চেষ্টা ব্যর্থ হলো, আর পরের দিনই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। চাকরিটা নেই, চলে গেছে। জানি না এখন কি যে হবে। ওই দিন বাড়িতে কোনো রান্না হলো না, আর সবারই খুব মন খারাপ ছিল। কারোরই খাবারের মন ছিল না। ৩-৪ দিন হয়ে গেল রোহিত চেষ্টা করলো, কিন্তু কোথাও কোনো চাকরি পেল না। আমরা তো বরবাদ হয়ে গেলাম বৌমা। খুব কষ্ট করে তো ছেলেকে পড়াশুনো করিয়েছিলাম। রোহিতের বাবা মারা যাওয়ার পর খুব কষ্ট করে সংসার চলতো। ছেলেটা চাকরি পাওয়ার পর ভাবলাম এবার দিন ফিরবে, কিন্তু এ কি হলো? আপনি চিন্তা করবেন না মা, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়েই যাবে। এখন কি হবে অনুপমা? চাকরি ছাড়া যে আমি আর অন্য কোনো কাজই করতে পারি না। এখন কি করব আমি? দেখো, চিন্তা করলে না কোনো সমস্যার সমাধান হয় না। আগে তোমরা নিজেদের মুড ঠিক করো, তারপর দেখবে কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। দাঁড়াও, আমি ফিশ ফ্রাই নিয়ে আসছি, খেলেই দেখবে মন ভালো হয়ে যাবে। অনুপমা ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও বানায়। এই হলুদ রঙের ভাতটা কি করে বানিয়েছো গো? আরে নাম কি? একে বাসন্তী পোলাও বলে, তুমি খেয়ে তো দেখো। রোহিত ফিশ ফ্রাইয়ের সাথে বাসন্তী পোলাও খেলে ওর মাথা ঘুরে যায়। আরে বাহ, দারুণ কম্বিনেশন তো। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে ক্রিস্পি ফিশ ফ্রাই। আমার হিসেবে তো এই কম্বিনেশনটা 1 প্লেট 200 করে বিক্রি হবে, তার কম নয়। আরে এটা তো আমি ভাবিইনি। আমি তো অফিসের বাইরে এটা বিক্রি করতেই পারি। মানে? মানে আমি ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও বিক্রি করতে পারি। অফিসের বাইরে তো সবাই খেতে আসবেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক আসবে। আরে তুমি বিশ্বাস করবে না, আমাদের অফিসের বাইরে একজন রাজমা চাবল বিক্রি করে। ওনার ইনকাম আমাদের স্যালারির চেয়ে বেশি। তুমি এটা শুরু করতে পারো। পরের দিনই রোহিত তার সমস্ত সেভিংস দিয়ে একটা খাবারের ঠেলা কিনল। পরের দিনই অনুপমা অফিসের বাইরে ঠেলা লাগিয়ে দিল, আসুন আসুন, ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও খান। অফিসে যারা কাজ করত তারা খাবার জন্য বাইরে বেরোতো, তারা সবাই ঠেলার সামনে আসতে লাগলো। ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও, নতুন কিছু মনে হচ্ছে। 1 প্লেট দিন তো। উফ, দারুণ খেতে। রাজমার ছোলা খেতে খেতে না বোর হয়ে গেছি। কিছুদিনের মধ্যেই ঠেলায় ভিড় জমে যায়, কারণ আশেপাশে অনেক অফিস ছিল, আর সবাই এসে ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও খেত। আর এইভাবে অনুপমা মাসে প্রায় লাখখানিক টাকা রোজগার করত। আরে বাহ অনুপমা, তুমি তো দেখছি আমার স্যালারির চেয়েও বেশি কামাচ্ছ। কাল থেকে আমিও আসবো। রোহিত চাকরির চেষ্টা ছেড়ে দিল, আর সেও অনুপমার সাথে বাসন্তী পোলাও আর ফিশ ফ্রাই বিক্রি করতে শুরু করলো। ধীরে ধীরে ওদের উপার্জন বাড়তে লাগলে ওরা ওখানে একটা ধাবা খুলল, যার নাম ছিল গরিবের ফিশ ফ্রাই চাউল ধাবা। আর ওই ধাবায় অফিস কলিগ ছাড়াও আরও অনেক লোক গাড়ি নিয়ে এসে খাবার খেতে লাগলো। আর এইভাবেই ওরা সুখে শান্তিতে থাকতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।